এখন কি দেবে জবাব দিয়ে? এখন মির্জা ফখরুল সাহেবের সাথে আপনার খুবই মিষ্টি মধুর সম্পর্ক, আপনারা নানা রকম রাজনৈতিক আলাপ করেন। এখন আপনি বলেছেন যে আপনার কোনো পরিস্থিতি তৈরি হলে আপনি ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবেন, এখন যোগাযোগ আছে কিনা? শোনেন, এগুলো হলো পলিটিক্যাল টিউমার। জনগণ খুশি হয়ে হাততালি দেবে, তখন জনমতের প্রতিফলন। একটু রস রস দিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের পাবলিক খুশি হয়। আমি তাকে মাথায় হাত দিয়ে বললাম, মাসুদ অনেক হয়েছে, ভালো হয়েছে। মাসুদ কি ভালো? ওখান থেকে মাসুদ ভালো হয়েছিল? এই কথাটা এসেছে, এটা কোনো সাংবাদিককে বলবে। আচ্ছা, তো সেই মাসুদের সাথে কি আর যোগাযোগ হয়? সে কি ভালো হয়েছিল? আচ্ছা, যাচ্ছে। সে দৃশ্য তো খারাপ না, ভিতরে কি আছে কিছু কিছু অভিযোগ ছিল গ্রাহকদের, সে কারণে আমি বলেছি। ক্ষমতার কামড়া কামড়ি আছে, ভাগ বাটোয়ারার প্রশ্ন আছে, তারপর এক জায়গায় তারা ঐক্যবদ্ধ, সেটা হলো শেখ হাসিনাকে ঠেকাতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং ভারতের বিরুদ্ধে জোট বাঁধতে। এই ব্যাপারে এখন তো নির্বাচনের একটি তারিখ ঘোষণা, একটি সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে। তো নির্বাচন হলে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কি হবে? আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করবার না করবার ব্যাপারে ঐক্যমত পোষণ করছে। ঐক্যমত পোষণ করার কারণ অস্পষ্ট, পরিষ্কার কারণ বাংলাদেশে এখন জনমতের যে অবস্থা, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ আজ তাদের মুখের ভাষা পরিবর্তিত হয়ে গেছে। তারা আজ শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায়, তারা আবার শাসন ক্ষমতা শেখ হাসিনাকে ফিরে পেতে চায়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের 52% পিপল ভোটার্স আওয়ামী লীগকে সমর্থন করে, শেখ হাসিনাকে সমর্থন করে। 22% দেখা গেল জামাতে ইসলামী, 14% বিএনপি, সদ্য গঠিত এনসিপি, 3 to 4%। ধরে নিচ্ছি আপনার কথা মতো এই জরিপটি সঠিক, হ্যাঁ। আবার আমরা যদি নাগরিক কমিটির মাহমুদুল হক মান্না সাহেবও একটা ভিডিওতে বলেছেন যে 30-35% ভোট আওয়ামী লীগের রয়েছে। যত শতাংশই থাকুক, আওয়ামী লীগের একটা জনসমর্থন রয়েছে। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি চায় আবারও আপনার দলের সভানেত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তো সে প্রক্রিয়াটি কি হবে? আপনারা তো অনেকেই এখন দেশের বাইরে, আপনার দলীয় সভানেত্রী এখন ভারতে, তো আপনাদের ফিরে আসার প্রক্রিয়াটি কি হবে? নির্বাচন না অন্য? দেখো, আমরা তো নির্বাচনের দল। 70 সালেও লিগ্যাল ফ্রেমওয়ার্কের বঙ্গবন্ধু নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের বিচার। সেই সিদ্ধান্তই যে সঠিক ছিল 70-এর নির্বাচন, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ ওই নির্বাচনে
জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটই বলে দিয়েছে স্বাধীনতার ঘোষণা করা বৈধ অধিকার তার কাছে আছে, এবং সেখানেই নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক হিসাবে বঙ্গবন্ধু। জনাব ওবায়দুল, আমি জানতে চাচ্ছিলাম, এখন আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে, আবারও যদি আপনারা সরকার গঠন করতে হয় তাহলে তো একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। এখন সকল রাজনৈতিক দলগুলো বলছে আওয়ামী লীগকে আর নির্বাচন। আপনি আমাকে কথা তো বলতে দিবেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বলছি 70-এর নির্বাচন, আমরা নির্বাচনের দল। 70-এর নির্বাচনে যদি আমরা অংশ না নিতাম, বাংলাদেশের ইতিহাস ভিন্নতর কিছু হতে পারত। কার অধিকার ছিল স্বাধীনতা ঘোষণা? জনগণের ম্যান্ডেট যার কাছে ছিল তিনি হলেন বঙ্গবন্ধু। আমি বলছি আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা জনগণের দল, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। কাছে মানুষের ম্যান্ডেট পেতে হবে, নির্বাচনে অংশ নিতে হবে। কিন্তু আপনি যা আমাদের কার্যকলাপ ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, আমাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। আসলে ইউনূস এবং তার মিত্রদের অভিন্ন উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ যাতে পরবর্তী নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যাপারে ক্ষেত্র প্রস্তুত করা, যে কারণে প্রহসনমূলক বিচার অনুষ্ঠিত হচ্ছে। আজকে স্পেশাল ট্রাইব্যুনাল নামে সেই অনেকেই বলছে, তথাকথিত আমি আমি আপনাকে একটু বিনয়ের সাথে থামাচ্ছি। অনেকেই বলছে আপনার দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, স্বতন্ত্রভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এই মুহূর্তে দেশে রয়েছেন, আপনাদের সবাই তো আর দেশ ছেড়ে চলে যাননি, কেউ কেউ আছেন, তো তাদেরকে কি স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত করছে, নাকি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে অংশ নিতে চায়? ডক্টর ইউনূসের অবৈধ সরকারের অধীনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে যারাই নির্বাচনে অংশ নেই তারা আওয়ামী লীগের কেউ না। তাদেরকে আমরা আওয়ামী লীগ বলে কোনোদিনও স্বীকৃতি দেব না। এখন নতুন দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 300-র বেশি খুনের মামলা, নেতাদের বিরুদ্ধে শত শত মামলা, শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের সকলের বিরুদ্ধে মামলা। এই অবস্থায় বাংলাদেশে তাদের উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করা। না, আপনি বলছেন যে জনপ্রিয়তায় আওয়ামী লীগ 50%-এরও বেশি জনপ্রিয় একটি দল। তো গত নির্বাচনে আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছেন। আপনার দল বিগত সরকারের ক্ষমতায় থেকে স্বতন্ত্র নির্বাচনে আপনার দলীয় প্রার্থীদের আপনারা বাধা দেননি, তাহলে এই বিপর্যয়ের সময় কেউ যদি স্বতন্ত্র করতে চায় তাদেরকে আপনি কেন বাধা দেবেন? তখন তো কোনো অবৈধ সরকার ছিল না, অবৈধ নির্বাচন কমিশন ছিল না। এখন ইউনূসের সরকারই তো অবৈধ, এর কোনো জনগণের ম্যান্ডেট নেই, আনকনস্টিটিউশনাল, আনইলেক্টেড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের অধীনে নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ যে নির্বাচন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন
সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশ বলছে আওয়ামী লীগ না থাকলে সেটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে? এই ইলেকশনের বৈধতা কি? কার অধীনে আপনারা নির্বাচন চান? কার অধীনে বা নির্বাচন প্রক্রিয়াটির ব্যাপারে আপনাদের তাহলে প্রস্তাবনা কি? আমরা দখলদার ইউনূসের নেতৃত্বে এখন যে প্রশাসন, এই প্রশাসনের অধীনে ইলেকশন করা সম্পূর্ণভাবে আমরা বিরোধী। আমরা চাই বাংলাদেশে একটা নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ একটা ইলেকশন হোক। নির্বাচন কমিশন বাংলাদেশের সংবিধানেই আছে কখন কি করতে হবে। নির্বাচন কিন্তু অ্যাবসলিউটলি কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে একটা স্বাধীন নির্বাচন কমিশন হিসাবে যে প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে, এর জন্য কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। অবশ্যই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। তো এখন যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন তো স্বাধীন, সেই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচন তাহলে অংশগ্রহণ করতে আগ্রহী? আমি বলছি যে সরকারই এখন অবৈধ, সেই সরকারের সৃষ্ট নির্বাচন কমিশনও অবৈধ। তাহলে প্রস্তাবনাটা কি? তত্ত্বাবধায়ক সরকার? সেটা সেরকম কোন পরিস্থিতি আসলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। জাতীয় সিদ্ধান্ত জাতীয়ভাবে নেওয়া যাবে। এখন যে সাংবিধানিক কাঠামো বিরাজমান, এখানে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার পথে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের সংবিধানটা, সংবিধানের বিধিবিধান মেনে চলে যে ইলেকশন হবে সেই ইলেকশন চাই। তো সেই দাবি তো বিগত 16 বছর ধরে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল করছিল যে আপনারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে হয়তো 5ই আগস্টের ঘটনাটি আর ঘটতো না। তো আপনারা তো সেই দাবিটি তখন মেনে নেননি, এখন কেন? 2008 সালে দেখুন, 2008 সালের যে নির্বাচন, যেখানে তারা মাত্র 29+1 30টি আসন পেয়েছে বিএনপি, এরপর তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছে। আপনি দেখুন 2018 সালে মির্জা ফখরুল 2 সিটে দাঁড়িয়ে বগুড়া থেকে নির্বাচিত, তার দলের আরো 6-7 জন নির্বাচিত হয়েছে, তাদেরকে সংসদে পাঠালেন। অথচ দলের মহাসচিব তিনি নির্বাচিত হয়েও সংসদে গেলেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? এখন মির্জা ফখরুল সাহেবের সাথে আপনার খুবই মিষ্টি মধুর সম্পর্ক, আপনারা নানা রকম রাজনৈতিক আলাপ করেন। এখন আপনি বলেছেন যে আপনার কোনো পরিস্থিতি তৈরি হলে আপনি ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবেন, এখন যোগাযোগ আছে কিনা? এগুলো হলো পলিটিক্যাল টিউমার। জনগণ খুশি হয়ে হাততালি দেবে, তখন জনমতের প্রতিফলন। একটু রস দিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের পাবলিক খুশি হয়। একেবারে আপনি শুকনো গলায় কঠিন কথা বলবেন, চেঁচিয়ে, সেটা মানুষ শুনতে চায়। আমি ফখরুল সাহেবকে নিয়ে বলি বা তিনি আমাকে নিয়ে বলি, ওগুলো হচ্ছে পলিটিক্যাল টিউমার। যেমন আমি বলছি খেলা হবে,
পাবলিক এটা খুব ভালোভাবে নিয়েছিল এবং জমেছিল সব মিটিংস। এটা তো পলিটিক্যাল। আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের নির্বাচনেও মমতা ব্যানার্জি, পরে আবার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু খেলা হবে এই স্লোগানটাকে খুবই জনপ্রিয় করেছিলেন বিধানসভা নির্বাচন। এ নিয়ে কোনো কৌতুক করার তো বিষয় নেই। তাহলে আসন্ন নির্বাচনে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, তো সেই নির্বাচনেও কি তাহলে আপনার ডায়লগ থাকবে, খেলা হবে? সেই ইলেকশন হবে কিনা এ ব্যাপারে আমার গুরুতর সন্দেহ রয়েছে। কারণ এখানে বিএনপির সঙ্গে লন্ডনে যে সমঝোতা হল, সেই সমঝোতার আলোকে নির্বাচনের একটা নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। অ্যাপ্রক্সিমেট একটা টাইম, কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষিত হয়নি। তবে এ নিয়ে বিএনপি ছাড়া অন্যান্য অনেক দল, ইসলামিস্ট অর্গানাইজেশন, এনসিপি, এরা কিন্তু প্রতিনিয়তই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে প্রকারান্তরে এই নির্বাচনের বিরোধিতাই করে যাচ্ছে। আচ্ছা, তো ফখরুল সাহেবের সাথে না হয় আপনার একটা রাজনৈতিক মিষ্টি মধুর সম্পর্ক, তো সাংবাদিকদের সাথে কি? আপনি যে সাংবাদিকদেরকে বলে দিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই যে মাসুদের ভয়ে এখন কোন সাংবাদিকই এই 16 বছরে সবাইকে প্রশ্ন করলে মাসুদ তুমি ভালো হয়ে যাও, আপনি কত সেই ইতিহাসটা আপনি জানেন। আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে, সড়ক পরিবহন সেতু, প্রথমে যোগাযোগ, পরে সড়ক পরিবহন সেতু, তখন আমি আমার অধীনে যেসব দপ্তর অধিদপ্তর আছে এবং রাজপথে রাস্তায় যেসব কর্মসূচি ছিল সেগুলোতে আমি যোগ দিতাম এবং আমার অধীনস্থ যেমন বিআরটি, যেমন বিআরটিসি, যেমন আমাদের সড়ক পরিবহনের যে রোডস এন্ড হাইওয়ে যে দপ্তর, তারপরে বাস, আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, রোড ট্রান্সপোর্ট অথরিটি, সে বিআরটি এর অফিসে যেখানে গাড়ির জন্য রেজিস্ট্রেশনের জন্য লোকজন আসে, সেখানে একজন কর্মকর্তা ছিলেন। ছেলেটিকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু বিআরটি এর কিছু কিছু কাজ যেটা গ্রাহকদের স্বার্থের বাইরে, সেখানে কিছু লেনদেন হতো। তো যে কারণে ও যেহেতু কর্মকর্তা, আমি তাকে মাথায় হাত দিয়ে বললাম, মাসুদ অনেক হয়েছে, ভালো হয়েছে। মাসুদ কি ভালো? ওখান থেকে মাসুদ ভালো হয়েছিল এই কথাটা এসেছে, এটা কোনো সাংবাদিককে বলছে। আচ্ছা, তো সেই মাসুদের সাথে কি আর যোগাযোগ হয়? সে কি ভালো হয়েছিল? আচ্ছা, যাচ্ছে। সে দৃশ্য তো খারাপ না, ভিতরে কি আছে কিছু কিছু অভিযোগ ছিল গ্রাহকদের, সে কারণে আমি বলেছি। যাই হোক, কিন্তু সড়ক এবং আপনি যেহেতু সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার সময় প্রসঙ্গে এনেছেন, সেই সময়ে আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বা বিমানবন্দর বা গাজীপুরের যে 20 কিলোমিটারের সড়ক, সেই বিশেষায়িত লেনের কাজ দীর্ঘায়িত হয়েছে এবং 137টি বাস 1.5 বছরে কেনা হয়নি,
এর পেছনে সাবেক সচিব ABM আমিনুল্লাহ নুরি এবং আপনার সূত্র রয়েছে। আপনার পছন্দের প্রতিষ্ঠান থেকে এই বাসগুলো কেনা হয়নি। আপনি কি এই বিষয়ে কোনো কিছু জবাব দিতে চান কিনা? জানবো না তো। আমি আপনাকে বলবো, আমার মন্ত্রণালয়ে থাকাকালীন যারা ওখানে কন্ট্রাক্ট পেয়েছে, সেও বড় কাজ হয়েছে পদ্মার সেতু প্রকল্পে, যেখানে কাজ দেখার জন্য আমি 179টা পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছি। বাংলাদেশের এমন কোন রাস্তা নেই সড়কের হাইওয়েতে যে রাস্তায় আমি যাই। দেখুন, এটা আমরা সেই যে BRT, বাস র্যাপিড ট্রানজিট, এই প্রকল্পটি কাজ শেষ পর্যায়ে আমরা তখন সরকার থেকে বিদায় নিই। সে সময় এটা আমরা বিভিন্ন বাস কোম্পানির সাথে যোগাযোগ করেছি। ভারতের অশোক রিলের তারা আমাদের কিন্তু BRTCর অধিকাংশ গাড়ি তারাই দিয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু তারা এ ব্যাপারে খুব তাড়াতাড়ি বাস দিতে পারবে, আর্টিকুলেট বাস দিতে পারবে এমন নিশ্চয়তা না পাওয়া আমাদের সচিব কোরিয়ান কোম্পানির সঙ্গে তখন একটা চুক্তিতে আবদ্ধ, এবং সেই বাস 2 মাসের মধ্যে আসার কথা আছে। দেখুন, টাকা পয়সার লেনদেন এটা করিনি। ওকে হাত দিয়ে বলতে পারবো, কেউ প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। পার্সেন্টেজ, কমিশন এসব আমার জীবনেও আমি ভাবিনি। 250 খুনের মামলা আমি কোনোদিন একটা পিঁপড়েকেও ইচ্ছে মতো নিজের ইচ্ছে খুন করেছি, মেরেছি এমন বুঝিনি। কেন যে এসব অভান্তর কথা বলছি? এখন শেখ হাসিনাকে সব মামলায় জড়াতে হবে, শত শত মামলা দিয়েই প্রমাণ করতে হবে যে তিনি ফ্যাসিস্ট, খুনি। কিন্তু বাস্তবটা কি? তিনি খুনি হলে, ফ্যাসিস্ট হলে বাংলাদেশের জনগণ এখন তাকে কেন ফিরে পেতে চায়? কেন আজকে মানুষ শেখ হাসিনার দিকে আজকে ফিরছে? এবং তার দিন যতই যাচ্ছে, শেখ হাসিনার আমলে ভালো ছিল, এই কথাগুলো অনেক ধন্যবাদ। কিন্তু জনাব ওবায়দুল কাদের, আপনাদের বর্তমান পরিস্থিতিতে 5ই আগস্টের পর গত 1 বছরে জুলাই অভ্যুত্থানের পর আপনার দলের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, মামলা হামলার শিকার হতে হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আপনাদের শীর্ষ নেতাদের একটা অংশ দেশের বাইরে, আপনারা নিরাপদে দেশ থেকে চলে যেতে পেরেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা যারা এই নির্যাতন সহ্য করছে, তারা হয়তো কোনোদিন আপনার সাথে দেখাও হয়নি, কিন্তু আপনার সাথে হয়তো একটা ছবিও তুলতে পারেনি। তারা এখন কারাভোগ করছেন, গৃহহীন, বাড়ি ছাড়া হয়েছেন, পরিবারের সাথে দেখা করতে পারছেন না। আপনি কি তাদের খোঁজ খবর নিচ্ছেন? তাদের প্রতিনিয়ত আপনার সাথে কথা বলার হাফ এন আওয়ার আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে দীর্ঘ কথাবার্তা বলেছি।
প্রতিদিনই 2 থেকে 3টি প্ল্যাটফর্মে আমি কথা বলি। আমাদের নেতৃত্ব তার সব কয়টি জেলা, সাংগঠনিক জেলা এবং বিদেশেও অনেক প্ল্যাটফর্মে তিনি যুক্ত হয়েছেন এবং আমাদের অন্যান্য নেতারাও যুক্ত হচ্ছে, শুধু আমি একা নই, অন্যান্য নেতারাও প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। এবং কোনো কোনো প্ল্যাটফর্মে এমনও দেখা যাচ্ছে যে আজকের আলোচনা স্থগিত করে আগামীকাল আবারও করতে হচ্ছে, কারণ আমরা সেখানে নিজেরা বক্তৃতা করব এই মানসিকতা নয়। আমাদের মানসিকতা ছিল আমরা তৃণমূলের কর্মীদের মনের কথা শুনি, তাদের কথা শুনে আমরা বাস্তবে কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে এবং সেটা আমরা আমাদের নেত্রীকে অবহিত। দলের কারণে, রাজনৈতিক দলের আদর্শ ধারণ করার কারণে যারা জেলে গেছেন তাদের রাজনৈতিক এই মামলাগুলো পরিচালনা করবার জন্য দল থেকে কি তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে? খুব লার্জ স্কেলে দেওয়া হচ্ছে এমনটা আমি বলবো না, তবে এই নেতা কর্মীদের মামলা, তাদের আর্থিক অসচ্ছলতা, এইসব ব্যাপারে দলের সভানেত্রী নিজেই উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন এবং যেসব কর্মী কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কেউ একেবারেই পঙ্গু, এইসব পরিবার এবং এইসব ভুক্তভোগীদের ভিকটিমসদেরও দল থেকে সাহায্য করা হচ্ছে। তো জুলাই আন্দোলনে যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন এবং যারা আহত হলেন, নিহত হলেন, সেই পরিবারদের সাথে গত 1 বছরে আপনারা যোগাযোগ করেছেন কিনা? সেটাও আমাদের নেত্রীর একটা সেল আছে, তার মাধ্যমে তিনি সেই যোগাযোগও অব্যাহত রেখেছেন, এটাই আমি জানি। তো কিভাবে আপনার দলের কার্যক্রম চলছে? আপনি বলছিলেন যে আমাদের এই শোতে আসার আগে 8 ঘন্টা আগে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছিলেন। তো আমরা জেনেছি যে কলকাতায় বা ভারতে আওয়ামী লীগ একটি কার্যালয় খুলেছে, বিবিসির প্রতিবেদন থেকে আমরা এটি জেনেছি। এখন কি আপনাদের কার্যক্রম কি ভারত থেকে চলছে, টেলিগ্রামে চলছে, হোয়াটসঅ্যাপে চলছে, ফেসবুক চ্যানেলে চলছে, নাকি এ টিমের মাধ্যমে যে পেজটি আছে সেখানে? যেভাবে চলুক, কোনো কার্যালয় স্থাপন করে বা ভাড়া নিয়ে আমরা কাজ করছি, এ অভিযোগ একেবারে অসত্য। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, যে যেখানে আছে কথা বলছি, কিন্তু আমরা কার্যালয় স্থাপন করি যেহেতু 71 এখানে দলীয় কর্মকাণ্ড পরিচালিত করবো আর একটা দেশ, এর তো কোনো সুযোগও নেই, বাস্তবতা নেই। কেন আমরা এটা? আমরা যে জায়গাটিতে আসলে আপনার মতামত জানতে চেয়েছিলাম যে তৃণমূলের নেতাকর্মীদের এখন যোগাযোগের বা আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা কোনো কার্যালয় খোলেননি ভারতে? না, অ্যাবসলিউটলি আচ্ছা। না। তো 5ই আগস্টের এই সরকার পরিবর্তনের পর পৃথিবীতে যত অভ্যুত্থান হয়েছে, যত গণতান্ত্রিক সরকারের পতন হয়েছে, তারপর তাদের নেতৃত্বের একটা পরিবর্তন আসে। তো আপনার দলের এই দায় তাহলে কে নেবে? 5ই আগস্টের আওয়ামী লীগের এই 16 বছরের শাসনের পতনের পর এই দায়টি কার? সাধারণ সম্পাদক হিসেবে আপনার, না আপনার দলের সভানেত্রীর, নাকি আপনার সামগ্রিক? আপনারা কি দল থেকে কোনো মূল্যায়ন করেছিলেন কিনা? আর করলে? দেখুন, আমাদের দলে একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে।
আমাদের দল 3 বছর পর পর আমাদের কাউন্সিল অনুষ্ঠিত, দলীয় কাউন্সিল। আমি তৃতীয়বারের জেনারেল সেক্রেটারি। আমার টার্ম শেষ হবে আগামী ডিসেম্বর, এবং ডিসেম্বরে যখন আমার টার্ম শেষ হবে তখন যদি দলের স্বার্থে দলীয় কর্মকাণ্ড পরিচালনা নয়া নেতৃত্বের তাগিদ অনুভূত হয়, এ ব্যাপারে আমাদের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন অথবা দলীয় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করবেন, এটা তারই সিদ্ধান্ত। কিন্তু আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি? আপনার কি কোনো ভুল আমার মূল্যায়ন একটা, আমি এই দলের স্বাধীনতা পরবর্তীকালে 3 বারের সাধারণ সম্পাদক। আমি 1996 থেকে 2001 এই সময়কাল সহ 18 থেকে 19 বছর মন্ত্রী, সরকারের মন্ত্রী। আমি মনে করি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি আমাকে অনেক দিয়েছেন, আমার ঋণের কোনো শেষ নেই। আমি নতুন করে দলের কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছে আমার নেই। এখন আমি যতটুকু পারি দলের সেবা, নেত্রী যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। আমার নতুন করে কোনো অভিলাষ, আপনার অভিলাষ নেই, কিন্তু আপনার দায়িত্বকালীন সময়ে দলের এই যে পতন হলো, 5ই অগাস্ট ঘটলো, আপনার দলের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে চলে গেল। আসলে কি সিদ্ধান্ত হয়েছিল আপনাদের যে 4 তারিখে আপনাদের সমাবেশ বা সকল নেতাকর্মীদের আপনারা রাজপথ ছেড়ে চলে যেতে বললেন? সেটা মতো কারণটা আপনি জানেন না। প্লিজ একটু যদি বলেন। কারণটা হচ্ছে তখন দেশব্যাপী কারফিউ কে দিল? সরকার। এখন কারফিউ আমরা দিয়ে যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, সেখানে আমরা কিভাবে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টিকে উপেক্ষা, আমরা কিভাবে জমায়েত করব, এই সিদ্ধান্তের সেটা একটা বড় প্রশ্ন। তো তাহলে রাজপথে এই লক্ষ লক্ষ জনতা নেমে গেল, তাহলে সেনাবাহিনী কি আপনাদের নিয়ন্ত্রণে ছিল না শেষ পর্যন্ত? দেখুন, দৃশ্যপতায় আপনি কি বলবেন তাহলে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে, একটি কু হয়েছে? আমি বলবো না, তাদের নীরবতা মুখে যে মব আফসাস সেটা হতে পেরেছে। সেনাপ্রধান তো চাইলে ক্ষমতা নিজেই নিয়ে নিতে পারতেন, তো সেনাপ্রধান তো ক্ষমতাও নিচ্ছেন না, তো তাহলে আপনি কেমন করে বলবেন যে সেনাবাহিনী আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি তো কথা বলছি না, আমি বলছি নীরবতার মুখে।
আপনি আরেকটি টেলিভিশন অনুষ্ঠানে তাদের নীরবতা রহস্যময়। এ রহস্যের যে গভীর, সেখানে যদি আপনি অনুসন্ধান করতে যান, if you want to delve deep into the matter, তখন আপনি বুঝতে পারবেন 5ই আগস্ট তাদের নিরাপত্তার মুখে এমন একটা ঘটনা ঘটল। আবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন সেনাবাহিনীর নীরব উপস্থিতির মুখে সে বাড়িটি পুড়িয়ে ফেলা হল, ভস্মীভূত। তারপর গোপালগঞ্জে সমাবেশ ছিল এনসিপি, সদ্য গঠিত ইউনুসের তোল বিবাহক দল। সেই এনসিপি সেখানে গিয়েছিল, তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর মাজার, বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি। কিন্তু সেনাবাহিনী আমরা দেখলাম জি সেদিন এনসিপি কে গোপালগঞ্জে সমাবেশ করতে সেটি আমরা বুঝেছি। আমি সেনাবাহিনী সেটি নিয়ে বিতর্ক রয়েছে এবং সহায়ক শক্তি ছিল, তারা গুলিবর্ষণ করেছে, তারা